স্বামীর লাশ পড়েছিল এবং আমার শাশুড়ি আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। আমি কাঁদতে কাঁদতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একজন মহিলা বাচ্চাকে কোলে নিয়ে চিৎকার করে বলছে, কেউ আমাকে সাহায্য করুন, না হলে বাচ্চাটি মরে যাবে। আমার কাছে সেই সময় ৫০০ টাকা ছিল। আমি সেই টাকাটা তাকে দিলাম। তিনি খুশি হয়ে আমাকে আশীর্বাদ করে বললেন, মা, তুমি বাড়িতে ফিরে যাও। তুমি এমন সুখ পাবে যা আজ পর্যন্ত কোনো মহিলা পায়নি। অবাক হয়ে ভাবলাম, স্বামী হারানো মেয়ে আমি, কি আর পাবো? কিন্তু ওই মহিলার কথা শুনে আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে আসি। আমার স্বামীর মৃতদেহ দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী আজকে অন্য দিনের চেয়ে আগেই কাজ থেকে বাড়ি ফিরে এসেছে। আমি তাকে তাড়াতাড়ি স্নান করে নিতে বললাম। ততক্ষণ আমি খাবার রেডি করে ফেলি। আমার শাশুড়িরও খাওয়া শেষ হয়ে গেছে, শুধু আমার স্বামীর খেতে বাকি। আমি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি ফ্রিজ খুললাম। সেখানে দুপুরের কিছু খাবার বেঁচেছিল। আমি তাড়াতাড়ি গরম করে নিলাম। খাবার নিয়ে বেরিয়ে এলাম। আমার স্বামী ও শাশুড়ির চৌকিতে বসে আছে। আমি খাবার নিয়ে এসে তার সামনে রাখলাম। সে খেতে শুরু করলো। আমাদের সবার মুখে একটা নীরবতা বিরাজ করছিল, কিন্তু আমার শাশুড়ির মুখে একটা অদ্ভুত হাসি ছিল, যা আমাকে সংকেত দিচ্ছিল যে কিছু একটা ঘটতে চলেছে। আমি জানতাম না আমার জীবনে নতুন কি ঝড় আসতে চলেছে। আমি এঁটো বাসন রান্নাঘরে রেখে ফিরে গিয়ে সামনের দৃশ্য দেখে মনে হলো কেউ যেন আমার প্রাণ কেড়ে নিয়েছে। আমার স্বামী চৌকির উপর শুয়ে আছে, আর সে তার বুক জোরে জোরে ঘষছে। আমার শাশুড়ি ঘাবড়ে গিয়ে তার হাত পা ঘষছে আর চিৎকার করে বলছে, কি হয়েছে বিভাস? কি হয়েছে বাবা? তুই কিছু তো বল আমাকে। আমার শাশুড়ি চিৎকার করতে করতে কাঁদছিলেন। তার অবস্থা দেখে আমি দৌড়ে স্বামীর কাছে গেলাম এবং তাকে দেখে আমিও চিৎকার করতে লাগলাম। আমার স্বামী সারা শরীর নীল হয়ে গেছে। সে নিজের গলা ধরে জল ছাড়া মাছের মতো ছটফট করছিল। আমি কিছু বুঝে বা সাহায্যের জন্য কাউকে ডাকব, তার আগে হঠাৎ আমার স্বামী অসাড় হয়ে গেল এবং তার চোখের মণিও প্রাণহীন হয়ে গেল। ২ মিনিটের মধ্যে আমার পুরো দুনিয়া শেষ হয়ে গেল। আমার স্বামী আমাকে এবং তার মাকে একা রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আমার স্বামী আমার সব কিছু। তার আকস্মিক মৃত্যু আমাকে ভাসিয়ে দিয়ে চলে গেল। স্বামী ছাড়া আমার আর কেউ নেই। আমাদের আওয়াজ শুনে পাড়ার প্রতিবেশীও আমাদের বাড়িতে চলে এসেছে, আর সামনের দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। হঠাৎ আমার দমবন্ধ অনুভব হলো এবং চোখে অন্ধকার দেখতে লাগলাম। মনে হলো আমার চারপাশে সব কিছু ঘুরছে। আমি দেওয়ালে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে আমার ঘরে দেখতে পেলাম। আমার মাথা তখনও ভারী ছিল। আমি চারপাশে তাকালাম এবং পরের মুহূর্তে আমার স্বামীর অসাড় শরীর আমার চোখের সামনে ভেসে উঠল। আমি দ্রুত উঠে বাইরে বেরিয়ে এলাম। ততক্ষণে সকাল হয়ে গেছে। তার মানে আমি সারা রাত অজ্ঞান হয়েছিলাম। দেখলাম আমার স্বামীর মৃতদেহ ঘরের বাইরে পড়ে আছে এবং শাশুড়ি সেই চৌকি ধরে বসে আছেন। তার চোখ দেখে মনে হলো সে তার ছেলের দুঃখে সারা রাত কেঁদেছেন। তারপর আমি আমার স্বামীর মৃতদেহের কাছে যেতে শুরু করলে এলাকার সমস্ত মহিলা আমাকে দেখে একে অপরের কথা বলা শুরু করলো। দেখো মহারানী, সকাল হলো এখন। কেমন নির্লজ্জ মেয়ে, স্বামীর মৃতদেহ পড়ে আছে আর এ নিজের ঘুম পুরো করে এসেছে। ওরে নির্লজ্জ, কিছু তো লজ্জা কর। তোর শাশুড়ি সারা রাত চৌকির পাশে বসে আছে। তিনি সারা রাতে জলও স্পর্শ করেনি, তবুও তিনি কেবল তোকে নিয়ে উদ্বিগ্ন ছিল। তোকে যেন না ডাকা হয়, তোর স্বাস্থ্যের ক্ষতি না হয়। এই অবস্থাতেও তিনি কেবল তোকে নিয়ে চিন্তিত। আর তুই নিজের স্বামীকে মেরে তারপর আবার নির্লজ্জভাবে নিজের ঘুম পূরণ করছিস। আরে তোর তো লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত।
আমি অবাক হয়ে তাদের কথা শুনছিলাম। এরা কত সুন্দরভাবে সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আমি এসব ভাবছিলাম। তারপর আমি আমার স্বামীর দিকে যেতে লাগলাম এবং খাটের কাছে পৌঁছেছিলাম কি তখনই আমার মনে হলো কেউ যেন আমার চুল টেনে ধরেছে। আমি পিছনে ফিরে তাকাতেই দেখি আমার শাশুড়ি আমার চুলের মুঠি তার হাতে চেপে টেনে ধরেছেন। তারপর আমাকে ঠেলে ফেলে দিলেন। আমি দরজার কাছে গিয়ে পড়লাম। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আবার খাটের কাছে যেতে লাগলাম। তখন আমার শাশুড়ি আমার দিকে এসে আমার মুখে জোরে থাপ্পড় মারল। আমি অবাক হয়ে গেলাম। আমার ঠোঁট ফুলে উঠল এবং ঠোঁট ফেটে রক্ত বেরোতে লাগলো। আমি নিজেকে ঠিকভাবে কন্ট্রোলও করতে পারিনি। তখনই তার কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি আমাকে বললেন, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তুই আমার ছেলের খুনি। তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস। আমার ছেলের জীবনে আসার পর থেকেই তুই তার জীবনকে নরকের চেয়েও খারাপ করে দিয়েছিলে। তবুও তোর হৃদয় ঠান্ডা হয়নি যে তুই তাকে মেরেই ফেললি। আমি তার সামনে হাত জোর করে বললাম, আমি কিছুই করিনি। আমি তাকে মারিনি। আমি কেন এমন করব? সে আমার স্বামী। আপনি আমাকে তার কাছে যেতে দিন। কিন্তু আমার কথার প্রভাব আমার শাশুড়ির উপরে একটুও পড়েনি। তিনি আমার হাত ধরে টেনে গেটে নিয়ে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আমার উপর বিপদের পাহাড় নেমে এলো। একে তো স্বামীকে হারিয়েছি, তার উপর ঘরছাড়া হয়ে পড়লাম। আমি গেটে হেলান দিয়ে কাঁদতে লাগলাম। আমি সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিতরে সবার হৃদয় পাথরে পরিণত হয়েছিল। ভগ্ন হৃদয়ে রাস্তায় হাঁটতে লাগলাম। আমার আর কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। কোথায় বা যাব? হঠাৎ একটি মহিলার গলা শুনতে পেলাম। সে বলছিল, ভগবানের দোহাই, কেউ আমাকে সাহায্য করুন। আমার বাচ্চা 2 দিন ধরে না খেয়ে আছে। কেউ আমাকে সাহায্য করুন। কেউ তো আমাকে দয়া করুন। আমার কাছে আঁচলে বাঁধা 500 টাকা নোট ছিল। আমি সেই নোটটি মহিলাকে দিয়ে দিলাম। সেই মহিলার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল যে খুব কাঁদছিল, বোধহয় ক্ষুধার্তই ছিল। মহিলাটি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মেয়ে, কোথায় যাচ্ছ আর কাঁদছ কেন? তুমিও কি আমার মতো দুঃখী? আমি তার কথা শুনে ঘাবড়িয়ে এদিক ওদিক তাকিয়ে বুঝলাম আমি বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। সেই মহিলাটি বললেন, ভগবান তোমার মঙ্গল করুক। তোমার সব সমস্যার সমাধান হয়ে যাক। তুমি সব সময় সুখে থাকো। এভাবে রাস্তায় হেঁটো না, বাড়িতে যাও। আমি বললাম, আমার বাড়ি নেই, আমি অসহায়। সে বলল, তুমি অসহায় নও, তোমার বাড়িতে যাও। বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমার সব কিছু আছে, তবুও কেন তুমি রাস্তায় ঘুরছো? যাও, বাড়িতে যাও। সেখানে তুমি এমন সুখ পাবে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি। আমি খুব অবাক হলাম যে আমার যুবক স্বামী মারা গেছে। আমার সমস্ত জীবন লুট হয়ে গেছে। আমি সেখানে কি সুখ পাবো? আশেপাশে পরিস্থিতি দেখে বাধ্য হয়ে আমি আবার বাড়ির দিকে যেতে লাগলাম এবং চিন্তা করতে লাগলাম, দেখি তো আমি কি সুখ পাই। আর কোনো সুখ না পেলেও আমি আবার আমার শাশুড়ির পায়ে পড়ব। হয়তো তিনি আমাকে দয়া করবেন এবং আমাকে আমার স্বামীর সাথে শেষবারের মতো দেখা করতে দেবেন। আমি বাড়ির দরজায় পৌঁছালে দেখলাম দরজা ভিতর থেকে বন্ধ নেই। আমি স্পন্দিত হৃদয়ে ঘরের দরজা খুললাম, কিন্তু দরজা খোলার সাথে সাথে সামনের দৃশ্য দেখে আমার শরীর কাঁপতে লাগলো। আমার নাম ডোনা। আমি একটি ছোট্ট শহরে থাকি। আমার স্বামী, আমি এবং আমার শাশুড়ি একই সাথে থাকি। এখন আমার বয়স 25 বছর। এটা সেই সময়ের কথা যখন আমার বয়স 21 বছর ছিল এবং আমি শহরের সেরা কলেজে পড়তাম। পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না, কিন্তু বাবার ভয়ের কারণে আমি পড়াশুনো করতে বাধ্য হয়েছিলাম। আমার বাবা একজন বিখ্যাত ব্যবসায়ী, কিন্তু আমাদের প্রতি তার ব্যবহার প্রথম থেকেই খুব কঠোর ছিল। জীবনে তাকে কখনো হাসতে দেখিনি।
তিনি কোনো কারণ ছাড়াই সারাক্ষণ রেগে থাকতেন। তিনি স্বভাবগতভাবে এমনই ছিলেন। আমি তার একমাত্র মেয়ে, কিন্তু তবুও তিনি কখনো আমার সাথে ভালোবেসে কথাও বলেনি। তিনি আমার ছোট বড় সমস্ত প্রয়োজনের দিকে নজর রাখতেন, কিন্তু আমি তার রাগের কারণে ভয়ে ভয়ে থাকতাম। আমার মা সবসময় খুব সাবধানে পা ফেলতেন এবং কোনো কিছু তার ইচ্ছার বিরুদ্ধে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতেন। আমার মাও একজন শিক্ষিত মহিলা ছিলেন। বাবার মনোভাবের কারণে আমাকে তার থেকে দূর করে দেয়। এমনকি অতিরিক্ত ক্ষমতাও একজন মানুষকে তার প্রিয়জনদের থেকে আলাদা করে দেয়। আমার সাথে তেমনই কিছু ঘটেছিল। সেদিন যখন আমি কলেজ থেকে বাড়িতে এসে আমার বাবার বিজনেস পার্টনার তার পরিবারের সাথে আমাদের ড্রয়িং রুমে বসেছিলাম। আমার বাবার বিজনেস পার্টনার প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় যখন ঘুম থেকে উঠলাম, মা আমাকে বলে, তোর বাবা তার পার্টনারের ছেলে আশুতোষের সাথে তোর বিয়ে ঠিক করেছেন। আর কয়েকদিনের মধ্যেই তোর বাগদানও হয়ে যাবে, আর তারপর বিয়ে। তার কথা শুনে আমার মনে হলো কেউ যেন আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। আমি মায়ের কাছে তার প্রতিবাদ করলাম। তখন মা বললেন, খবরদার, উল্টোপাল্টা কিছুই করবি না। তুই তো তোর বাবার রাগ জানিস। তুই কোনো হাঙ্গামা করে নিজের আর আমার বিপদ ডেকে আনিস না। বলে রাগ করে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। আমি তাড়াতাড়ি ফোন নিয়ে সাথে সাথে বিভাসকে ফোন করলাম আর কেঁদে কেঁদে তাকে জানালাম বাবা তার বিজনেস পার্টনারের ছেলের সাথে জোর করে আমার বিয়ে দিতে চায়। দয়া করে তাড়াতাড়ি কিছু করো, কারণ আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। বিভাস বলল, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি কিছু করব। আমি খুব টেনশনে ছিলাম। আসলে আমি আমার সহপাঠী বিভাসের প্রেমে পড়েছিলাম। সে দেখতে ঠিকঠাকই ছিল। সে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম, কারণ সে খুব ভালো ছিল। তার বাড়িতে শুধু তার মা এবং সে থাকত। তার বাবা অনেক আগেই মারা গেছেন। তার একটি বড় বোন ছিল, যার অনেক আগেই বিয়ে হয়ে গেছে। বিভাসের বাবার একটা ছোট্ট ব্যবসা ছিল, যেটা বিভাস চালাতো, কিন্তু তাতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ আমি কখনোই টাকা নিয়ে অহংকার করিনি যে আমি বড়লোক বাবার মেয়ে। এভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন বাবার বিজনেস পার্টনারের ছেলের সঙ্গে আমার বাগদান হয়ে গেল, কিন্তু আমি এতে খুশি ছিলাম না। ধীরে ধীরে আমার বিয়ের দিনও চলে আসে। বিয়ের এক সপ্তাহ আগে বিভাস তার মাকে নিয়ে আমাদের বাড়িতে আমার সম্বন্ধ নিয়ে এসেছিল। এসব দেখে আমার বাবা ওদেরকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন আর আমার কাছ থেকে আমার মোবাইল নিয়ে নেন। আমি এখন কি করব তা নিয়ে খুব দ্বিধায় ছিলাম। বিয়ের সাজে রেডি হতে দুপুর 2টোর দিকে আমাকে পার্লার যেতে হয়েছিল। মা আমার বান্ধবীকে আমার সাথে পাঠিয়ে বললেন সময় মতো বাড়িতে ফিরবে। আমি হ্যাঁ বলে মাথা নেড়ে 2 বান্ধবী গাড়িতে করে পার্লারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমি তাড়াতাড়ি আমার বান্ধবীর হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম আর সাথে সাথে বিভাসকে ফোন করলাম। বিভাস প্রথমে রাগ দেখিয়ে বলল, তোমার বাবা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তার আমার মাকে অপমান করা উচিত হয়নি, কিন্তু তবুও তোমার জন্য আমি সব ভুলে গেছি। তুমি বলো এখন আমি কি করব? আমি বিভাসকে বললাম, এখন আমাদের একটাই উপায়, আমরা দুজনে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করি। আমি পার্লারে আছি, তুমি এসে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আজকেই কোর্ট ম্যারেজ করে ফেলি। বিভাস বলল, এই সব কি ঠিক হবে? আমি বললাম, সব ঠিক হয়ে যাবে। আমি তার একমাত্র মেয়ে। আস্তে আস্তে তিনি সব ভুলে আমাকে মেনে নেবেন। বিভাস বলল, ঠিক আছে, আমি তোমার পার্লারের কাছেই থাকবো, তুমি ফোন করো। আমি পার্লারে পৌঁছানোর সাথে সাথে ড্রাইভারকে এক অজুহাতে বাড়িতে পাঠিয়ে দিয়ে বললাম যে আমি আমার লেহেঙ্গার ম্যাচিং দোপাট্টাটা বাড়িতে রেখে এসেছি, দয়া করে তাড়াতাড়ি বাড়ি থেকে নিয়ে আসুন, ততক্ষণে আমি তৈরি হয়ে যাব। ড্রাইভার চলে গেলেন আর আমি সাথে সাথে ফোন করে বিভাসকে ডাকলাম।
সে কিছুক্ষণের মধ্যে আমার কাছে এলে আমি আমার বান্ধবীকে সব বুঝিয়ে বললাম। তারপর আমি বিভাসের সাথে চলে এলাম। আমরা দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করলাম এবং তারপর বিভাসের বউ হয়ে তার বাড়িতে চলে এলাম। এই কাজ করে আমি যে কত বড় ভুল করেছি তা আমি জানতাম না। আমার নিখোঁজ হওয়ার খবর পাওয়া মাত্রই আমার বাবা রেগে আগুন হয়ে ওঠেন। তারা কখনো ভাবেনি যে আমি এমন কিছু করব। আমার বাবা রেগে আগুন হয়ে আমাকে মেরে ফেলতে বাড়ি থেকে বের হন। কিন্তু আমার মা তার পা ধরে বললেন, একটু ঠান্ডা হও, ও আমাদের একমাত্র মেয়ে, ওকে ক্ষমা না করলেও ওর সাথে এমন কিছু করো না। মায়ের অনেক বোঝানোর পর বাবা কোনো রকমে মানেন। আমি বিভাসের বাড়িতে এসেছি 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু বাবা মায়ের বাড়িতে নীরবতা ছিল। ঝড় আসার আগে নীরবতা কিনা আমি বুঝতে পারিনি। আমি শান্তিতে আমার জীবন শ্বশুর বাড়িতে কাটাচ্ছিলাম। আমার শাশুড়ি খুব ভালো ছিলেন, জীবন খুব ভালোই চলছিল। আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি, কিন্তু বিভাস তার লেখাপড়ার সাথে সাথে তার কাজও চালিয়ে যাচ্ছিল। আমার শাশুড়ি প্রতিবেশীদের জামা কাপড় সেলাই করতেন, আমিও তার সাথে থাকতে থাকতে সেলাই শিখে নিয়েছি। আমার শ্বশুরবাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না। প্রথম দিকে আমার কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। এইভাবে আমাদের বিয়ে 6 মাস পরে আমি বুঝতে পারি যে আমার প্রতি আমার শাশুড়ির ব্যবহার অদ্ভুত হয়ে উঠেছে। তিনি আমাকে বারবার বলতেন যে এখন তোমার বাবা মার সাথে দেখা করতে যাওয়া উচিত, কারণ তুমি তাদের একমাত্র মেয়ে। তারা নিশ্চয়ই তোমাকে মিস করে। এতদিনে তারা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমি বাবার রাগের মুখোমুখি হওয়ার সাহস পেতাম না। আমি প্রতিবার তার প্রশ্নের উত্তরে কোনো না কোনো অজুহাত তৈরি করতাম। দিন যত যাচ্ছিল আমার প্রতি বিভাসের মনোভাব অদ্ভুত হয়ে উঠেছিল। আমি তাকে তার মনোভাবের সম্পর্কে জিজ্ঞেস করতে চাইতাম, কিন্তু আবার ভাবলাম যে হয়তো কাজের চাপ খুব বেশি। প্রতিদিনের মতো বিভা সকালে নাস্তা করে তার কলেজে চলে গেল। সমস্ত কাজ সেরে আমি স্বামীর অপেক্ষায় বসে থাকতাম। কিছুক্ষণ পরে আমি দুপুরে খাবার রেডি করলাম। তারপর আমার শাশুড়ি আর আমি খাবার খেয়ে আমি আমার রুমে গিয়ে বিশ্রাম নিতে লাগলাম। হঠাৎ আমার স্বামীর মোটর সাইকেলের আওয়াজ শুনতে পেলাম। আমি খুব অবাক হলাম। আজকে এত তাড়াতাড়ি কেন এসেছে? আমি গিয়ে দেখি আমার শাশুড়ি বাইরে বসে আছেন। তিনি বিভাসের তাড়াতাড়ি বাড়িতে আসার কারণ জিজ্ঞাসা করলেন। বিভাস বলল, আজকে কলেজ ছুটি আর অফিসে বিশেষ কোনো কাজও নেই, তাই তাড়াতাড়ি চলে এলাম। স্বামীর জন্য খাবার বের করে দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে ফিরে এসে দেখি আমার স্বামী বিভাস মারা গেছে। আমি এই দৃশ্য দেখতে না পেয়ে অজ্ঞান হয়ে গেলাম। যতক্ষণে জ্ঞান ফিরল ততক্ষণে সকাল হয়ে গেছে। আমি আমার মৃত স্বামীর কাছে যেতে চাইলে আমার শাশুড়ি এই বলে আমাকে তার কাছে যেতে দেয়নি যে তুমি আমার ছেলের খুনি। এরপরে তিনি আমাকে সেখান থেকে বের করে দেন আর আমি কাঁদতে কাঁদতে রাস্তায় হাঁটতে থাকলাম। তখনই আমার কানে এক মহিলার কণ্ঠ ভেসে এলো। তার সাহায্যের দরকার ছিল। আমি তাকে সাহায্য করলে তিনি আমাকে আশীর্বাদ করলেন এবং আমাকে বাড়ি যেতে বললেন। সাথে আরও বললেন যে বাড়ি যাওয়ার পর এমন সুখ পাবে যা কোনো মহিলা কখনোই অনুভব করেনি। তার কথা শুনে বাধ্য হয়ে বাড়িতে পৌঁছালাম এবং দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে চমকে উঠলাম, কারণ দরজা খুলতে আমার গায়ে ফুল বর্ষণ হতে শুরু করলো। আমার গায়ে টাটকা গোলাপের পাপড়ি পড়ছিল। আমি চোখ তুলে তাকিয়ে দেখলাম আমার স্বামীর মৃতদেহ নেই এবং সাথে যেসব মানুষ ছিল তারাও নেই। বাড়িটি ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুল দিয়ে দরজা পর্যন্ত একটি পথ তৈরি করা হয়েছে। এই সব দেখে আমি খুব অবাক হলাম। এটা কি? এই বাড়িতে তো একটা শোকের আবহাওয়া থাকা উচিত। তাহলে এই সব কি? আমার স্বামীর লাশ কোথায় গেল? আমার শাশুড়ি কোথায় গেল? আমি কিছুই বুঝতে পারছি না। আমি সেই ফুলের পাপড়ির ভিতর দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। শাশুড়ি ঘর থেকে কথা বলার আওয়াজ ভেসে আসছিল।
ভিতর থেকে আসা আওয়াজ শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, এবং আমার তার কথাগুলো সত্যি বলে মনে হতে লাগলো। সে সত্য বলছে। আমি অসহায় নই, কিন্তু সরল এবং বোকা। আমার চোখের সামনে এমন জঘন্য ষড়যন্ত্র হলো, কিন্তু আমি বুঝতেই পারলাম না আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার সাথে এমন নোংরা খেলা হয়েছে যে আমার নির্বুদ্ধিতার উপর নিজেরই প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি কিভাবে একজনের এত সুযোগ দিয়ে দিলাম যে সে আমার জীবন নিয়ে খেলতে পারল। আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে, সব কিছু ঠিক হয়ে গেছে, তুই গিয়ে যেখান থেকে পারিস ওকে খুঁজিয়ে আন। আমার স্বামী বলল, আমি ওর চোখে মরে গেছি, সে আসবে আমার সাথে? আমার শাশুড়ি বললেন, ও খুব সরল আর বোকা, তুই ওর সামনে একটু অজুহাত দে, ওকে বল যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম এবং সবাই আমাকে মৃত ভেবেছিল। এতে আমি কি করতে পারি? যেভাবেই হোক ওকে ফিরিয়ে আন। তুই জানিস যে তুই ওকে যে উদ্দেশ্যে বিয়ে করেছিলি সেটা পূরণ হয়েছে। এখন ওকে এভাবে যেতে দিতে পারি না। আমরা এতদিন এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আমি খুব খুশি হয়েছিলাম যখন তুই আমাকে বলেছিলি যে তুই খুব বড়লোকের বাবার একমাত্র মেয়েকে তোর ফাঁদে ফেলেছিস। কিন্তু আমি কি করে জানবো যে তার বাপ এমন বদরাগী হবে? যখন তোরা দুজনে পালালি, আমি ভেবেছিলাম যে তিনি তার একমাত্র সন্তানকে ক্ষমা করবেন, কিন্তু না, সেই বুড়ো আমাদের পুরো পরিকল্পনা নষ্ট করে দেয়। আর একদিকে এই লায়লা তোকে আঁকড়ে ধরে পড়ে রইল। তাই আমি তোর মৃত্যুর নাটক তৈরি করি। আমি প্ল্যান করেছিলাম যে আমি ওকে দোষী বানিয়ে বাড়ি থেকে বের করে দেব, কারণ ও ওর বাবা মায়ের সাথে দেখা করতে চায় না। আমরা আর কতদিন ওকে বিনা স্বার্থে পুষব? সেজন্য আমি ইচ্ছা করে তোর খাবারে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম এবং হাত কেটে রক্ত দিয়ে তোর নাকে মুখে লাগিয়ে দিয়েছিলাম। আমি মনোযোগ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। আর কি বাকি আছে শুনতে? এটা শুনে প্রথমে ছোটো-মোটো ঝটকা লেগেছিল। আমার শাশুড়ি পরের কথায় আমার জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আমি মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলাম। আমার স্বামী এবং শাশুড়ি কিছু পড়ার শব্দ শুনে দরজার দিকে তাকালে তাদের মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। তারা আমাকে বিছানায় শুইয়ে দিল এবং যখন আমার জ্ঞান ফিরল, আমার স্বামী বিভাস রুমে অস্থিরভাবে হাঁটাচলা করছিল। আমি ধড়ফড় করে উঠে বললাম, আমাকে আমার বাবা মায়ের বাড়িতে যেতে হবে। বলে তাদের কোনো কথা না শুনে আমি আমার বাবা মায়ের বাড়িতে যেতে লাগলাম। যখন আমি সেখানে পৌঁছালাম, আমি জানতে পারি যে আমার বাবা 1 সপ্তাহ আগেই মারা গেছে এবং তার পুরো সম্পত্তি আমার নামে করে দিয়েছে। আমার মা আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমারও একই অবস্থা হলো। আসলে বিভাস আমাকে সম্পত্তির লোভে বিয়ে করেছিল। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু যখন সে জানতে পারল যে আমার বাবা জেদ করে আমাকে 1 পয়সাও দেবে না, তখন তার মন আমার দিক থেকে উঠে গেল। মা ছেলে দুজনেই আমাকে বের করে দেওয়ার কারণ খুঁজতে থাকে এবং কোনো কারণ না পেয়ে তারা নিজেদের বানানো নাটকের আশ্রয় নেয় এবং আমার উপর দোষ চাপিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে তারা কারো কাছ থেকে জানতে পারে যে আমার বাবা মারা গেছেন, তিনি তার সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছে। বিভাস এই খবর শোনার সাথে সাথে উঠে বসে। তাতে এলাকার কেউ কেউ ভয় পেয়ে যায়, আবার কেউ কেউ কারণ জানার চেষ্টা করে। সে এমন ভান করে যে কিছুই মনে নেই। সবাই ভেবেছিল এটা আমারই দোষ। আমি অজ্ঞান হয়ে যাওয়াকে মৃত্যু ভেবেছিলাম। একে একে সবাই সেখান থেকে চলে যায়। আমার শাশুড়ি আর আমার স্বামী সম্পত্তির লোভে আমাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, যাতে তারা আমার সমস্ত সম্পত্তি তাদের নামে করিয়ে নিতে পারে। সেজন্য আমাকে খুশি করার জন্য, আমাকে স্বাগত জানানোর জন্য সম্পূর্ণ ব্যবস্থা করেছিল। কিন্তু আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমি কখনোই তাদেরকে ক্ষমা করব না। সন্ধ্যায় আমার স্বামী এবং শাশুড়ি আমার বাড়িতে এসে আমার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তারা যা বলছিল তা আমার উপর কোনো প্রভাবই ফেলেনি। কয়েকদিন পর আমি জানতে পারি যে আমার শাশুড়ি তার কারণে শাস্তি পেয়েছেন। তার খুব শরীর খারাপ হয়। বিভাসের অবস্থাও খুব খারাপ। ওর অবস্থা দেখে
আমার হৃদয় কেঁদে উঠল। সে আমার সাথে যাই করুক না কেন, কিন্তু সে আমার ভালোবাসা ছিল, তাই আমি না চাইলেও তাকে ক্ষমা করে দিয়েছি। আমার শাশুড়ি এবং স্বামী উভয়ই অনেক বদলে গেছে। ধনের লালসা তাদের জীবন থেকে চলে গেছে। 2 বছর পর ভগবান আমাকে একটি সুন্দর ছেলে দিয়েছেন এবং আমি হাসি খুশি জীবনযাপন করছি। সম্পদের লোভ মানুষকে অন্ধ করে দেয়, একমাত্র হোঁচট খেয়ে সে সুস্থ হতে পারে। ধন্যবাদ বন্ধুরা।